নমস্কার, আমি নন্দিতা নান্দনিকের পক্ষ থেকে আজ একটি ভূতের গল্প আপনাদের জন্য। কদিন ধরে ভূতের গল্প শোনা, ভূতের গল্প পড়ার প্রতি একটা অদ্ভুত ইন্টারেস্ট বোধ করছি। তো নিজের সেই ভালো লাগাটুকু মনে হলো আপনাদের সামনেও একটু ছড়িয়ে দিই। ভূত মানেই তো একটা বাঙালির একটা অদ্ভুত নস্টালজিয়া। আজ একটা ভূতের গল্প পাঠ করব, সেটা হলো লীলা মজুমদারের কলম সর্দার। কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট বক্সে। আপনাদের সবার উৎসাহই আমাকে আরও বেশি ভূতের গল্প পড়ার জন্য, পাঠ করার জন্য অনুপ্রাণিত করবে। আর যদি ভালো লাগে আমার গল্প পাঠ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এটুকু অনুরোধ রইল। তো গল্পটি শুরু করি। আমার ছোট ঠাকুরদা একদিন বললেন, ভূত ফুত কিছু না। কেন যে মা রাতে ছাদে গিয়ে কালো কুকুরকে অদৃশ্য হয়ে যেতে দেখে ভয় পেল, এ আমি ভেবে পেলাম না। ভূত আবার কি বুঝলি? গত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমার ভয়ে কলকাতা শহর ভো ভো। রাতে পাড়ার মধ্যে থমথম করে। বাড়িতে থাকলে বাইরে যেতে ভয় করে, বাইরে থাকলে অন্ধকারে খালি বাড়িতে ঢুকতে ভয় করে। ভয়টা শুধু জাপানি বোমার নয়, চুরি ডাকাতি নিখোঁজ হওয়া সব রকম ভয় ছিল লোকের। খানিকটা সত্যি, খানিকটা মন গড়া। সে একদিন গেছে, পাছে শত্রুদের বোমারও আলো দেখতে পেলে ঠিক জায়গাটিতে বোমা ফেলে, তাই আলো দেখানো বারণ ছিল। আলো দেখলে পুলিশে ধরত। সবার জানলা দরজা বন্ধ, মোটা কালো পর্দা দিয়ে ঘেরা, আলোর চারিদিকে কালো কাগজের ঘেরাটো। শুধু বাতির তলায় একটুখানি আলো পড়ে, বাকি সব অন্ধকার। পড়াশোনা কাজকর্ম সকলের মাথায় উঠেছিল। রাত 8টার পর বাইরে বেরোতে হলে পারমিট দরকার হতো। তবে আমার কথা আলাদা, আমি নতুন পুলিশে ঢুকছি। আমাদের শুদ্ধ মিলিটারি বানিয়ে দিয়েছে। জানিস নিশ্চয়ই, যারা নতুন পুলিশে চাকরি নেয় তাদের দিয়ে সবচেয়ে বিপজ্জনক কাজ করানো হয়। কখনো দক্ষ দুধে লোক মরে গেলে বেশি ক্ষতি হয়। সে যাই হোক, আমার উপর 24 ঘন্টা কালীঘাটে খানা তল্লাশি ডিউটি পড়ল। কুখ্যাত চোর গুন্ডা কলম সর্দারকে খুঁজে বের করতে হবে। মেলা সোনাদানা নিয়ে সে ফেরারি হয়েছে, অথচ পুলিশের খবর যে সে শহরের মধ্যেই কোথাও গা ঢাকা দিয়েছে। সম্ভবত কালীঘাটে কি খিদিরপুরে কি চেতলায়। এমনিতেই কলমের পিছু নেওয়া মানে প্রাণটি হাতে নিয়ে বেরোনো। তার উপর খা খালি। কালীঘাট মানেই ভূতের হাট। সত্যি কথা বলতে কি, আমি খুব সাহসীও ছিলাম না তখন। সঙ্গে একটা লোক পর্যন্ত দেয়নি অফিস থেকে। সুখের বিষয়, কলমের মোটা বেটে কদম ছাট চুলোলা চেয়ারা লোক দূর থেকেও চেনা যেত। সাবধানও হওয়া যেত। বামাল ধরতে পারলে এক্ষুনি প্রমোশন। নচেত এই অবধি বলে আমাদের বড় সাহেব আমার দিকে একবার তাকিয়ে এক দাঁত কিরিমিরি করলেন। আমি জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নিয়ে বললাম, হ্যাঁ স্যার, ধরে আনছি স্যার। বড় সাহেব আমাকে 3 দিন সময় দিলেন। আসলে কালীঘাটে তদন্ত করতে আমার খুব বেশি আপত্তি ছিল না। ওইখানে খালের ধারে আমার বন্ধু জগার বাড়ি। বাড়ির বাকি সবাই ঘাটশিলায়, ছিল শুধু জগা আর তার রাঁধুনে বামুন শঙ্কর, যার রান্না একবার খেলে আর ভোলা যায় না। ঠিক করলাম ওদের বাড়িটাকেই তদন্তের হেডকোয়ার্টার্স বানাতে হবে। কলমকে সঙ্গে না নিয়ে আর অফিস মুখ হওয়া নয়। পথের আলোয় ঘেরাটপ দেয়া, কিছুই দেখা যায় না। প্রায় অনেকটা আন্দাজে তদন্ত চলল। তবে কলম নিজেও নিশ্চয়ই ভারী বিপদ মনে করে খানিকটা অসাবধান হয়ে পড়েছিল। তাছাড়া আমি এরকম অদৃশ্যভাবেই চলাচল করতাম। আগাগোড়া কালো পোশাক, পায়ে কালো রবারের জুতো, মাথায় তখন কালো কুচকুচে চুলও ছিল। জুতোর জন্য প্রায় নিঃশব্দে চলি। রাত হয়তো 1টা হবে। রাস্তার মিটমিটে আলোয় চমকে দেখি আমার হাত পাঁচেক সামনে যে হনহনিয়ে চলছে সে যে কলম সর্দার, সেই বিষয়ে কোনো ভুল হতে পারে না। সামনে প্রকাণ্ড পুরনো বট অশ্বত্থে ছাওয়া আমলাবালি। 50-60 বছরে সেখানে কাউকে বাস করতে দেখা যায়নি। জগা বলে বাড়িটার বড় বদনাম। দিনের বেলাতেও কেউ সেখানে যায় না। কলম দেখলাম স্বচ্ছন্দে তার ফটকের মধ্যে ঢুকে পড়ল। বলা বাহুল্য, আমিও ঢুকলাম। ঘাস গাজানো খানিকটা কাকড়ের পর
তারপরেই নড়বড়ে গাড়ি বারান্দা দেয়া বিশাল বাড়ি। সেদিকে তাকালে গা শিরশির করে। মধুমালতীর ছায়ায় দাঁড়িয়ে দেখলাম পলম পকেট থেকে একটা পেন্সিল টর্চ আর লম্বা চাবি বের করে সদর দরজাটা খুলে ফেললো। তারপর কোনো দিকে না তাকিয়ে ঢুকে পড়ল। দরজাটা আধ ভেজানো লইল। বেজায় ঘাবড়িয়ে গেলাম। টর্চ জ্বাললেই তো দেখতে পাবে, না জ্বেলেই বা যায় কি করে? এদিকে তো হাত পা তো পেটের মধ্যে সে দিয়েছে। ইতস্তত করছি, এমন সময় কাঁধের কাছ থেকে কে যেন বলল, কি মুশকিল, এটা কি আর থামবার সময় হলো? সঙ্গে সঙ্গে ঢুকে পড়তে হয়, নইলে কোথায় গিয়ে গা ঢাকা দেবে আর ধরতে পারবে না। তারপর বড় সাহেব যখন। আতকে উঠলাম, বেটা এত কথা জানলো কি করে? নিশ্চয়ই স্টোফানো সাহেব আমাকে অবিশ্বাস করে আমার উপর চোখ রাখার জন্য গুপ্ত গোয়েন্দা লাগিয়েছে। যত না রাগ হলো তার চেয়ে বেশি নিশ্চিন্ত হলাম। যাক, ভূতের বাড়িতে তাহলে একা ঢুকতে হবে না। সে বলল, আবার কি হলো? চলো চলো, 1 মিনিটও নষ্ট করার নয়, আমার পিছন পিছন এসো। একরকম বাধ্য হয়েই ঢুকে পড়লাম। ভীষণ অন্ধকার। কলম নিজেকে নিরাপদ ভেবে বেশ দুমদাম শব্দ করে ঘুরে বেড়াচ্ছিল। 3 তলায় তার টর্চের আলো দেখতে পেলাম। লোকটা বলল, এই রে, ছাদের নিচে চোরা কুঠুরিতে সে দিয়েছে। তা যাক, সিঁড়িটা না তুললেই হলো। ঠুক করে একটা দরজা বন্ধ হওয়ার শব্দ, তারপর চুপচাপ ঘুটঘুটে অন্ধকার। লোকটা বলল, তোমার সঙ্গে আলো নেই? এবারে নিশ্চিন্তে টর্চ জ্বালালাম। যতটা সম্ভব ভালো করে গুপ্ত গোয়েন্দাকে দেখে নিলাম। কালো, ভালো ঢ্যাঙা, কপালের মাঝখানে তিলকের মতো কাটা দাগ, পরনে পরিষ্কার সাদা ফতুয়া ধুতি, গলায় পইতে, পায়ে বিদ্যাসাগরী চটি। বাড়িময় 3 ইঞ্চি পুরু ধুলো জমেছে, তাই লোকটার চটির শব্দ পর্যন্ত শোনা গেল না। ধুলোর নিচে মনে হলো মার্বেল পাথরের সিঁড়ি। নিঃশব্দে 3 তলায় উঠলাম। লোকটা আমাকে হল ঘরের পাশে একটা ছোট ঘরে নিয়ে গিয়ে ছাদের কড়ি কাঠে ঠেকানো লম্বা একটা কাঠের মই দেখিয়ে দিল। ছাদটা প্রায় 25 ফুট উঁচুতে হবে। লোকটা বলল, মইয়ের মাথায় ওই চোরা কুঠুরি। ভালো করে দেখ, ওইখানে গোল ঢাকনির মতো দরজা ছাড়া আর পথ নেই। তবে ঘুলঘুলি দিয়ে হাওয়া ঢোকে, দম আটকেও মরে যাবে না। চটপট সিঁড়ি বেয়ে ওঠো দেখিনি। কড়ি কাঠের আড়ালে হুড়কো আছে, ওটি টেনে দিলেই খাঁচা বন্ধ। তারপর থানা থেকে লোকজন বন্দুক এনে ধরে ফেললেই হলো। আমি বললাম, বড্ড উঁচু যে, আপনার সব চেনা জানা, আপনি উঠলেই ভালো হতো না? লোকটা মুখ চেপে হাসতে লাগলো। কি যে বলো, আমি উঠবই সিঁড়ি বেয়ে, তবেই হয়েছে। নাও নাও, উঠে পড়ো, শেষটা বড় বড় বেশি দেরি হয়ে যাবে। সত্যি উঠলাম, হুড়কো টানলাম। সঙ্গে সঙ্গে দড়াম করে চোরা দরজায় উপর ভারী কিছু পড়ল। ভয় পেলাম, ভাঙবে না তো? আরে না না, লোহার তৈরি। এবার নেমে এসে সিঁড়িটা নিয়ে নিচে চলো। 25 ফুট উঁচুতে থাকুন, বাছা ধন। মই কাঁধে, তার সঙ্গে 1 তলার সিঁড়িতে পেছনে এসে মই রাখলাম। তারপর সদর দরজা দিয়ে বাইরের আবছা অন্ধকারে এলাম। লোকটাও বেরিয়ে এসে দরজাটাকে ঠেলে ভেজিয়ে দিল। তারপর বলল, চলো থানায়, থানার দিকে এগোনো যাক। আমি বললাম, আচ্ছা স্যার, চোরা কুঠুরির কথা জানলেন কি করে? এখানে আরো এসেছেন নাকি? সে খুব আসলো। আসিনি আবার, 1000 বার এসেছি। তোমার সাহায্য ছাড়া বেটাকে ধরতে পারছিলাম না, এবার বুঝুক ঠেলা। কিছু মনে করবেন না স্যার, আপনিও কি পুলিশের গুপ্ত গোয়েন্দা? সে বেজায় রেগে গেল। গুপ্ত গোয়েন্দা? আরে ছো ছো, আমি সর্বদা পুলিশ এড়িয়ে চলি। পুলিশ বললাম বলে আবার চটে যেও না যেন। তুমি কিন্তু বেশ চালাক। একটু খুশি না হয়ে পারলাম না। তবে কি কলম আপনার জিনিসে সরিয়েছে নাকি? নাকি আপনি প্রাইভেট ডিটেকটিভ? ততক্ষণে থানায় পৌঁছে গেছি আমরা। লোকটি বলল, মোটেই না, বেটার ছেলের কাগজ না কলম সে খবরও রাখি না। আর লোকে যদি নিজেদের জিনিস নিজেরা রক্ষা করতে না পারে, তাহলে নিলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের বোস্টম বাড়িতে দুবেলা মটন চপার পাঠার ঘুগনি ছাটাবে, এ আমার সহ্যের বাইরে। এই বলে লোকটা চোখের সামনে হাওয়ায় মিলিয়ে গেল। থানার ক্ষীণ আলোয় স্পষ্ট দেখলাম। আমিও ঝুপ করে মূর্ছা গেলাম। পরে শুনলাম বামাল কলম গ্রেপ্তার। জিজ্ঞাসা করলাম, কি করে ধরলেন? আমি তো কিছু না বলেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। থানার ওসি বললেন, কেন? আপনাকে পড়ে যেতে দেখে কে একজন লম্বা কালো ভদ্রলোক অন্ধকার থেকে বেরিয়ে এসে সব কথা বললেন। আমাদের লোকও তক্ষুনি বেরিয়ে গেল।
বেশ মজার লোক। আপনার যথেষ্ট যত্ন হচ্ছে না বলে খুব রাগ দেখালেন। বললেন 60 বছর আগে হলে এমন অযত্ন হতো না। ওই বলে হন হন করে বেরিয়ে গেলেন, কিন্তু কাউকে দেখতে পেলাম না। দরজার কাছ থেকে থানার বুড়ো চৌকিদার বলে উঠল, দেখবেন কাকে স্যার, ও কি দেখার মানুষ? 50-60 বছর ধরে ভূতের বাড়ি আগলাচ্ছে। ও কি যেসে নাকি? কপালে একটা কাটার দাগ ছিল তো। আমি বললাম, ছিল ছিল বলে আবার মূর্ছা যাচ্ছিলাম। এমন সময় আমার খাবার এলো। ভাবুন একবার, পুলিশের সঙ্গে ভূতেরা একটু লুকোচুরি খেলা খেলছিল। নমস্কার, ভালো থাকবেন।